সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলা বইয়ের 100 পৃষ্ঠায় বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি। আপনারা যারা এই চ্যানেলে নতুন, এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো পর্যায়ক্রমে সাজানো রয়েছে, প্রয়োজনে সেই ক্লাসগুলো দেখে নিতে পারেন। নিচে 4টি ধারাবাহিক ছবি দেওয়া হলো, ছবিগুলো ভালোভাবে দেখো এবং এগুলোর উপর ভিত্তি করে একটি বিবরণমূলক রচনা তৈরি করো। এক একটি ছবির জন্য এক একটি অনুচ্ছেদ লেখো। রচনাটির আয়তন হবে 250 থেকে 300 শব্দ। রচনা শুরুতে একটি শিরোনাম দাও। বিবরণ লেখার জন্য প্রয়োজনে আমার বাংলা খাতা ব্যবহার করো। আমরা লিখলাম ঘূর্ণিঝড়ে জনজীবন, একটা শিরোনাম দিলাম। এটা ঘূর্ণিঝড়ের একটা ছবি, এখানে বিপদ সংকেতগুলো দেখানো হয়েছে। ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানলে যদিও দুর্যোগের সৃষ্টি হয়, কিন্তু এটি আবহাওয়ার একটি স্বাভাবিক প্রক্রিয়া যা পৃথিবীতে তাপমাত্রার ভারসাম্য রক্ষা করে। গড়ে পৃথিবীতে প্রায় 80টির অধিক ঘূর্ণিঝড় হয়, অর্থাৎ প্রতি বছর গড়ে পৃথিবীতে প্রায় 80টির অধিক ঘূর্ণিঝড় হয়। বেশিরভাগই সমুদ্রে মিলিয়ে যায়। যেগুলো উপকূলে আঘাত হানে তা ভয়ঙ্কর হয়, অর্থাৎ উপকূলে যেগুলো আঘাত হানে সেগুলো খুব ভয়ঙ্কর হয়, ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করে। যেমন সিডর, আইলা, এগুলোর নাম আমরা প্রায় বলে থাকি। সেগুলো জনজীবন ক্ষতিগ্রস্ত করে। এখানে একটি ঘূর্ণিঝড়ের ব্যাপক তাণ্ডব লীলা দেখানো হয়েছে। ঝড়ে ঘরগুলো, টিনগুলো, চালাগুলো উড়ে গেছে, নারকেল গাছ ভেঙে পড়েছে, প্রকৃতি অসহায় হয়ে পড়েছে। ছবিতে দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড় তার ভয়ঙ্কর আক্রমণে ঘর বাড়ি গাছপালা লণ্ডভণ্ড করে দিয়েছে। 2007 সালের 9 নভেম্বর একটি দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হয়। 11 নভেম্বর সামান্য দুর্যোগের আভাস পাওয়া যায়। এর পরের এখানে রস্বীকার হবে না। এর পরের দিন এটি ঘূর্ণিঝড় সিডরে পরিণত হয়। 15 নভেম্বর সন্ধ্যা 6টার পর বাংলাদেশের পাথরঘাটায় বালেশ্বর নদীর কাছে উপকূল অতিক্রম করে। ঝড়ের তাণ্ডবে উপকূলীয় জেলাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। রাজধানী ঢাকা সহ সারা দেশে জড়ো হাওয়া সহ প্রচুর বৃষ্টিপাত হয়। বাংলাদেশে প্রায় 6 লাখ টন ধান নষ্ট হয়। আরও অন্যান্য ফসলের ও ব্যাপক ক্ষতি হয়। এটা আর একটা ছবি। সেই ছবিতে দেখা যাচ্ছে যে এটা একটা আশ্রয় কেন্দ্র। মানুষ নৌকায় করে আশ্রয় কেন্দ্রে এসে অবস্থান নিচ্ছে। নিচে পানি জোয়ারে সব ভেসে গেছে। অনুচ্ছেদ 3, দুর্যোগকালীন জনগণকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো আশ্রয়কেন্দ্র নেয়া মানুষের জন্য প্রয়োজনীয় খাবার সরবরাহ করা। সরজমিনে দেখা যায় খাবারের অভাবে বহু মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে নিরুৎসাহিত হয়। নারী ও পুরুষদের জন্য আলাদা থাকার ব্যবস্থা থাকলেও সর্বস্তরের মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে চায় না। যেসব কেন্দ্রে মনিটরিং ব্যবস্থা ভালো, স্বেচ্ছাসেবক টিম কাজ করে, নিরাপদ খাবার পানি, স্যানিটাইজেশনের ব্যবস্থা ভালো, সেগুলোতে মানুষ আশ্রয় নিতে রাজি থাকে। বেশিরভাগ মানুষ দুর্যোগকে অবহেলা করে ক্ষতির মুখে পড়ে। $52 মহিন একাডেমির ক্লাসগুলো দেখার জন্য প্রথমে সার্চ বারে লিখবে 52 মহিন, চ্যানেলটির লেখার উপর ক্লিক করবে। তাহলে এখানে তোমরা চ্যানেলের প্লে লিস্ট পেয়ে যাবে। প্লে লিস্টে ক্লিক করবে। প্লে লিস্টে ক্লিক করার সাথে সাথে
চ্যানেলের ক্লাসগুলো তোমরা দেখতে পারবে। তোমার প্রয়োজনীয় ক্লাসের উপর ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে যে ক্লাসটা তোমার পছন্দের সেই ক্লাসটা তুমি সিলেক্ট করে নেবে। ধন্যবাদ সবাইকে, আসসালাম। এবার পরের ছবিতে আমরা যা দেখি সেটা হচ্ছে ঘূর্ণিঝড়ের পরবর্তী অবস্থা। মানুষ আবার পুনরায় তাদের ঘরবাড়িগুলো নির্মাণ করছে। ছবিতে দেখা যায় ঘূর্ণিঝড়ে ঘরবাড়িগুলো লণ্ডভণ্ড হয়ে যায়। মানুষ ঘূর্ণিঝড় পরবর্তী সময় ঘর মেরামত করে থাকে, রাস্তাঘাট ঠিক করে, তাদের ফসলের মাঠ আবার ফসল ফলানোর উপযোগী করে তুলতে সবাই ব্যস্ত হয়ে পড়ে। গাছপালা লাগায়, নতুনভাবে বাঁচতে দৃঢ় প্রতিজ্ঞ হয়। তোমার লেখা রচনাটিতে সহপাঠীদেরকে দেখাও। তোমার লেখা সম্পর্কে অন্যদের মতামতের গুরুত্বপূর্ণ অংশ নিচে লিখে রাখো। প্রায় এই ধরনের দুর্যোগ হয়, এটা সবাই একটা মত দিল। মানুষ সচেতন হলে ক্ষতির পরিমাণ কম হয়, আমার বন্ধুরা এটা আরেকটা মত দিল। তৃতীয় মত হলো ঘূর্ণিঝড় পরবর্তী সবাই যদি সবাইকে সহযোগিতা করে তবে দুর্যোগ মোকাবেলা করা সম্ভব। এরপর চতুর্থ মতামত এসেছে স্বেচ্ছাসেবক ও সরকারি ব্যবস্থাপনা আরও জোরদার করা উচিত। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।